আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপে আসক্তি, দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব সংখ্যা ৪৯। লিখনীতে ইশরাত তন্নি। ২০২৩ সালের মাঝামাঝি সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ডের ওরিরিদের তীরে দুজন নারী পাশাপাশি বসে আছে। সুইজারল্যান্ড একটা ক্ষুদ্র পর্বতময় দেশ। এর কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় পাক আল্পস পর্বতমালা কিয়তোস নিয়ে গঠিত। এখানে পর্বত, পাহাড়, নদী ও হ্রদের বিচিত্র সমাহার ঘটেছে। দুজন নারীর মাঝে বয়সের তফাৎ পরিলক্ষিত। একজনের বয়স 25-এর ঊর্ধ্বে, অপরজনের বয়স 60-এর ঊর্ধ্বে। 25 ঊর্ধ্বে বয়সী নারীর শরীরে কালো বোরকা, হিজাব, নিকাব জড়ানো। চোখ দুটো ব্যতীত কিছুই দেখার উপায় নেই। অপরজন খ্রিস্টান ধর্মের অনুসারী। সময় দিনের শেষ প্রহর। পশ্চিমাকালে লালিমাভা দিনের বিদায় বেলার দিব্যি জানিয়ে চলেছে। অল্প বয়সী নারী নির্লিপ্ত দৃষ্টি দুর্ভাগাসে নিবিষ্ট। এক দৃষ্টিতে তাকিয়ে গোধূলিলগ্ন উপভোগে ব্যস্ত। মেয়েটা কিছুক্ষণ আগে নিজের জীবনের 5 বছর পূর্বের ঘটে যাওয়া ঘটনা সবটা শুনিয়েছে পাশে বসে থাকা আন্টিকে। তখন সাল ছিল 2018। পাশে বসে মধ্যবয়সী নারী দৃষ্টি নিবদ্ধ অল্প বয়সের সব খুইয়ে সর্বহারা নির্হারা মেয়েটার দিকে। এতটুকু বয়সে নিজের সব হারিয়ে প্রাপ্তির খাতায় আহামরি কিছুই পায়নি। এত মিষ্টি মেয়েটার ভাগ্য এত নিষ্ঠুর ভাবতেই ওনার চোখের কার্নির বেয়ে পানি গড়িয়ে পড়ে। ফুঁপিয়ে কেঁদে ওঠেন। মেহুমা, তুমি ও ত্রিধাকে শেষবার দেখতে পারছিলে না? মেহেরিমা এতক্ষণে দৃষ্টি ফিরিয়ে আনে। ওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। মুখটা নিকাবের আড়ালে থাকায় উনি সেই হাসি দেখেন না। আমার ত্রিধু ছলনাময়ী আন্টি আমায় কথা দিয়েছিল আমার মৃত্যুর আগ অব্দি আমার বন্ধুত্বে অটুট থাকবে। ও কথা দিয়ে তা রাখেনি। আমিও ওর সাথে দেখা করিনি। শেষ দেখা কষ্ট আমিও একা কেন পাবো? ও নিজেও একটু পাক। মেহেরিমার কণ্ঠে কম্পন ভদ্রমহিলা খুব করে অনুভব করেন। বোকা মেয়ে, তোমার ত্রিধুর সকল কষ্ট থেকে মুক্তি পেয়েছে। ওরা ওপারে ভালো আছে। সৃষ্টিকর্তা ওদের ভালো রাখুক। আহ, ভালো থাকতেই তো নিজেকে মুক্তি দিয়েছে। আমার বোকা ত্রিধু। মেহুমা, তোমার মা কোথায়? তাকে নিয়ে যে কিছু বললে না? অমন একজন সাহসী নারীর সাথে দেখা করতে পারলে এক বুক শান্তি পেতাম। সেই সুযোগ আপনাকে করে দেব। ওনার কণ্ঠে আকাশসম আগ্রহ প্রকাশ পাচ্ছে। এই কথার পৃষ্ঠে মেহেরিমা একদম নিশ্চুপ হয়ে যায়। একটা শব্দ উচ্চারণ করে না। হৃদের স্বচ্ছ নীল পানি দৃষ্টি স্থির রাখে। সময় পেরোয়। অকস্মাৎ নিজে থেকেই তাচ্ছিল্য স্বরে বলে, মেহেরিমারা ফেলনা আন্টি, তাদের খুব সহজেই ছুঁড়ে ফেলে রেখে চলে যাওয়া যায়। মা আমায় ফাঁকি দিয়ে চলে গেছে নিজ গন্তব্যে। মা তার নীলাক্ষীকে ভুলে গেছে। মেহু এখন একা আন্টি। আর কেউ মেহুকে নতুন করে বাঁচতে শেখায় না। মেহুর ভেতর থেকে মরে গেছে অনেকগুলো বছর হলো। কেবলমাত্র জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। এহেন কথা ভদ্রমহিলা আটকে ওঠেন। কি বলো কি মেহু? এইসব কবে হলো? এতগুলো বছরে কখনো তো বললে না এমন কিছু। ক্যালেন্ডারের পাতায় 2020 সাল। আমি এখানে বাসিন্দা তখন। মায়ের সাথে শেষ কথা হয়েছিল রাতে। পরদিন আমাকে একা করে রেখে আল্লাহর কাছে চলে যান। মায়ের মুখের শেষ কথাটা আমি পাইনি। তাকে শেষবারের মতো ছুঁতে পারিনি। সেই সাধ্য আমার ছিল না। দুটো ভালো মন্দ কথাও বলতে পারিনি। আমার মতো এত অভাগী কে হয় আন্টি? এতক্ষণে চোখ জোড়া জল চিকচিক করে ওঠে। তবে নিজের কঠিন সত্তার কাছে অনড় মেহেরিমা একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে থাকা ফোনটা থেকে সময় দেখে নেয়। মাগরিবের আজান দেওয়ার সময় আসছে। ও উঠে দাঁড়ায়। ভদ্রমহিলাকে কিছু বলার সুযোগটুকুও দেয় না। নিজে থেকেই পুনরায় বলে, আন্টি চলুন, অনেক বেঁচে গেছে। আমার বিচ্ছু বাহিনী ওর বাবার কাছে কি করছে কে জানে। এতক্ষণে ওনাকে জ্বালিয়ে মারছে বোধ হয়। মেহরিমার কথায় উনি কন্দনরত বদনেই মুচকি হাসেন। তোমার বিচ্ছু বাহিনী তাদের বাবাকে পেলে আর কিছুই চায় না, আনন্দেই আছে দেখো গিয়ে। তা ঠিক বলেছেন। পরি আমার কথা একটু শুনলেও মেহেররাজ মৌনতা ওদের বাবা ছাড়া কিছুই বোঝে না।
ভদ্রমহিলা হেসে মেহেরিমার সাথে বাসার দিকে পা চালায়। অনেকক্ষণ হয়েছে দুজন একটু হাঁটতে বেরিয়েছে। 5 বছরেই প্রথম মেয়েটা নিজের জীবনের সবটা বলল। ভদ্রমহিলা মুখের হাসি ফুটিয়ে তুললেও ভেতরে ভেতরে যন্ত্রণায় পিষ্ট হচ্ছেন। মেহেরিমার এমন পরিণতি উনি একদমই মেনে নিতে পারছেন না। আর হৃদিত, ছেলেটাকে দেখে কখনো ওনার 1 সেকেন্ডের জন্য মনে হয়নি এক পৃথিবীসম কষ্ট বুকে লেখে বেঁচে আছে। সত্যি, মানুষের বাইরে দেখে ভেতর উপলব্ধি করা যায় না। এমন কত শত মানুষ আমাদের আশেপাশে আছে যারা নামমাত্র বেঁচে আছে। বাঁচতে হবে তাই নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসটা বেইমানি করলেই আল্লাহর কাছে উড়াল দেবে। কবরস্থান থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে শার্নিল, আখিজোড়া তীব্র বাড়িধারার কবলে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মেয়েটা। ভেতরের কবরে জিয়ারত করছে জায়ান। দুদিক দুদিন আগে আবারও বাংলাদেশে এসেছে শার্নিল। 2018 সালের পর প্রতি মাসেই দুদিনের জন্য বাংলাদেশে আসে মেয়েটা, শুধুমাত্র এক পলক নিজের না হওয়া ভালোবাসার মানুষটাকে দেখতে। জায়ান নিজ দায়িত্বে ওকে সঙ্গে করে কবরস্থানে নিয়ে আসে। সেই 18 সালের ইভান নিজেকে নিজের মতো করে সকল প্রমাণ কাটছাঁট করে জায়ানকে নির্দোষ প্রমাণ করেছে। অপরাধী হৃদিত চৌধুরী পলাতক এবং কৌশিক তালুকদার মৃত। কেসের সমাপ্তি টানা হয়েছে। ফাইলটা হয়তো অবহেলায় পড়ে আছে কোনো এক ফাইলের সুবিশাল স্তূপের নিচে। দুটো কবর। কবরের একপাশে দেয়ালে স্পষ্ট লেখা আছে দুটো নাম। জ্বলজ্বল করছে নামগুলো, কৌশিক তালুকদার ও ত্রিধা চৌধুরী। দুজন খুব সুখে আছে বোধহয় ওখানে। এতগুলো মানুষকে কাঁদিয়ে আদৌ সুখে থাকা যায়? কি হতো যদি কৌশিক শার্নিলকে ভালোবেসে গ্রহণ করত? ওকে ভালোবাসলে আর দুইটা জীবন অন্যরকম হতো। শার্নিলের কান্নার বেগ ক্রমশ বাড়ে। কখন যে জান পাশে এসে দাঁড়ায় মেয়েটা খেয়ালই করেনি। হঠাৎ পুরুষালী গম্ভীর কণ্ঠ শ্রবণেন্দে পৌঁছাতে শীর্ণকায় ঈষৎ কেঁপে ওঠে। এত কেঁদে কী লাভ মেয়ে? মৃত মানুষের জন্য সকল ভালোবাসাই মূল্যহীন। ব্রোকা দ্বিধা। এমনটা কেন করলো? একবার সুযোগ দিত, নাহলে আমাকে বলতো আমি কৌশিককে নিয়ে অনেক দূরে চলে যেতাম। আমি যে এই জীবন বইতে পারছি না, কৌশিকের পরিবর্তে আল্লাহ আমাকে নিতে পারত। আমরা মানুষেরা এমনই, একটু ইউনিক বলতে পারো। বেশি ভালোবাসা পেলে কদর করতে জানি না, আবার সেই ভালোবাসা না পেলে দেয়ালে কপাল ঠুকি কিংবা সিলিংয়ে ফেনে গলায় রশি বেঁধে মরি। এখন কি তবে আমার সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়া উচিত? জায়ানের কথায় নিগূঢ় ভাঁজের সৃষ্টি হয়। ব্রুযুগল কুঁচকে চেয়ে থাকে কিয়ৎকাল। তারপর কি হবে মেয়ে? মুক্তি পাবো? মুক্তি পাওয়া বুঝি এতই সহজ? সহজ না হলে কৌশিক এত দ্রুত কিভাবে মুক্তি পেল? কৌশিক পেয়েছে বলে তুমি পাবে, এটা কোথায় লেখা আছে? সেটাই তো, শার্নিলদের ভাগ্য কখনোই সহায় হয় না। এই 5 বছরে কত মানুষ মরে যায়, কিন্তু আমি মরি না। এমন কথা বলতে নেই মেয়ে। তোমার ফ্লাইট কখন? দুপুর 2টো। জবাব পেতে হাত ঘড়িতে সময় দেখে নেয় জায়ান। এখনো বেশ কয়েক ঘন্টা সময় আছে। আচ্ছা চলো তবে। জীবন খুব ছোট, চাইলে একটা সুযোগ নিজেকেও দিতে পারো। আমি উপলব্ধি করতে পারি আমার দগ্ধ হৃদয়ে আর কখনো ভালোবাসা জন্মাবে না। নিস্তেজ গলায় স্বর শার্নিলের। এক হৃদয়ে একবারই ভালোবাসা জন্মায়। আমি তোমার নিজেকে সুযোগ দিতে বলেছি, দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে নয়। শানিক অবাক চোখে জায়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জায়ান একবার আর চোখে দেখে তবে কোনো প্রতিক্রিয়া করে না। দৃষ্টি তরুর শাখা প্রশাখায় ভাসমান। শানের দৃষ্টি ফিরিয়ে শেষবারের মতো কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রয় নিজের না হওয়া ভালোবাসার মানুষটার কবরের দিকে। মুচকি হেসে বিড়বিড় করে আওড়ায়, তুমি আমার ভাগ্যে না থাকলেও বুকের বাম পাশে ছিলে। আহ, আজীবন থাকবে। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ায় না। অগোছালো পায়ে গাড়ির দিকে এগোয়। জায়ান সবটা শুনেছে, কেবলমাত্রই অধৈর্যরা একটু প্রসারিত হয়। তাচ্ছিল হাসি ক্ষীণ। শার্নের গাড়িতে উঠে বসতে জায়ান এসে ড্রাইভিং সিটে বসে। মুখ দিয়ে একটা অক্ষরও উচ্চারণ করে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। একটানে মেন রোডে উঠে আসে। কয়েক মিনিট বেরোতেই গান প্লে করে। মৃদু শব্দে ভেসে আসে বাংলা গানের কিছু নাই। তুমি ছাড়া যে একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্তর, তবু প্রেম এসে ভালোবেসে আজ দেখা দিয়ে যায়, যেই ছুতে যায়
হাত বাড়াই কেন দূরে সরে যায় প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। গান চলমান, শানি নীরবে চোখের জল ঝরায়, কান্নার দাপট থেকে থেকে দেহখানা কেঁপে উঠছে। গাড়ির সিটের সাথে হেলান দিয়ে নেত্রযুগল বুঝে মটকা মেরে পড়ে থাকে, যেন মেয়েটা মৃত। জাহানের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ভালোবাসা হারিয়ে সবাই হয়তো নিজেকে দ্বিতীয় সুযোগ দিতে পারে না, পাবো না জেনেও ভালোবাসার যাতনা একটু বেশিই বোধ হয়। দুপুর 2:15। চৌধুরী বাড়ির প্রাঙ্গণে গাছের ছায়াতলে বসে খেলা করছে আয়েশ আরিশার 2.5 বছরের ছোট্ট ছেলে আমিরাব এবং তাবান অনামিকার 1.5 বছরের ছোট্ট মেয়ে তানায়া। আধো আধো বুলিতে নিজেরা নিজেদের মাঝে কথা বলছে আর হেসে কুটি কুটি হচ্ছে। ওদিকে আরিশা আর অনামিকা ওদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে। এখন খোঁজার দায়িত্ব আছে তাওয়ান ও আয়েশ। দুই ভাই কথা বলতে বলতে বাড়ির পুকুরের সাইডে যেতে একটা গাছের আড়ালে দুজনকে দেখতে পায়। ওরা দ্রুত সেদিকে যায়। বাচ্চা দুটো নিজের শরীরে কাদা পানি লাগিয়ে পরিহিত পোশাক নষ্ট করে ফেলেছে। আরেকবার শাওয়ার না নিলেই না, অথচ কিছুক্ষণ আগেই ওদের গোসল করিয়ে পরিপাটি করে দিয়েছে আরিশা ও অনামিকা। বাবাদের দেখতে দুজন খুশিতে লাফিয়ে ওঠে। শরীরে ওই পানি নিয়ে ছুটে যায়, এক লাফে কুলে উঠে পড়ে। আয়েশের শুভ্র রঙা পাঞ্জাবির রফা দফা অবস্থা, তবুও এক বিন্দু রাগ করে না, উল্টো মুচকি হেসে আমিরাবের গালে চুমু বসিয়ে দেয়। পাপ্পা, বলুন পাপ্পা। মা বকা মা বকা তো দিবেই পাপ্পা। ড্রেসের এই কী অবস্থা করেছেন? খেয়েছেন দুপুরে? ছোট্ট আমিরাব দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ আয়েশ হতাশ হয়, জিজ্ঞেস করে, মা খুঁজছে তো পাপ্পা, খেতে হবে চলুন। ক্যালা কব। বাবা ছেলের কথার মাঝে তানায়া চোখ দুটো গোল গোল করে তাবানের পেছনে তাকিয়ে চিল্লিয়ে ওঠে, মা! এই পুচকুর দৃষ্টি লক্ষ্য করতে সেদিকে তাকায়। আরিশার অনামিকা দাঁড়িয়ে আছে। তানায়া ভয় পাচ্ছে, অথচ আমিরাজ মিটিমিটি হাসছে। ওরা সামনে গিয়ে আসে। অমনি আমিরাজ বলে, পাপ্পার কোলে আছি। ছেলের কথায় আরিশার চোখ দুটো ছোট ছোট করে ফেলে। কথার মর্মার্থ বুঝতেই না চাইলেও হেসে ওঠে। সবাই ততক্ষণে সশব্দে হেসে। আরিশা আয়েশ আমিরাজকে বুকের মাঝে জড়িয়ে নেয়, কপালে চুমু খায়। ঠিক আছে বাবা, তুমি তোমার পাপ্পার কোলে আছো, তোমার মা কিছুই করতে পারবে না। রাখো তোমার কথা, কি ভাবছিস আমিরাজ? তোর বাবার কোলে আছিস বলে আমি কিছুই বলতে পারবো না? আজ মার দিব তোকে, শুধু ড্রেস নষ্ট করেছিস। পাপ্পা, তাস তাস, মা। কথাটা বলে নিজেই নিজে হেসে কুটি কুটি আমিরাব। সাথে যোগ দিয়েছে ছোট্ট তানায়া। পিচ্ছি মেয়েটা কী বুঝলো কে জানে। আয়েশা হতবাক, এই ছেলেরা তো দুষ্টু কীভাবে হলো। আয়েশার দিকে তাকায়। আয়েশ আবারও হাসে। সে তার চাচ্চুর কার্বন কপি হানি। বিশ্বাস করো, হৃদির ছোটোবেলায় আমাকে আর মাকে ঠিক এভাবে নাকে দড়িয়ে দিয়ে ঘোরাতো। পরপরই আমিরাবের দিকে তাকায়। এক্ষুনি শাওয়ার নেওয়া প্রয়োজন, নিজেরও ফ্রেশ হতে হবে। সামনের দিকে অগ্রসর হয়। চলুন পাপ্পা, শাওয়ার নিতে হবে। আত্মা খুশিতে হাততালি দিয়ে ওঠে ছোট আমিরাব। পানি তার ভীষণ পছন্দের, তার খেলনা সরঞ্জাম মানেই পানি মাস্ট। ওদের দিকে তাকিয়ে তানায়ও বাসার ভেতরে যাওয়ার বায়না ধরে। বাব্বা, বালি। তারপর মুচকি হেসে মেয়ের ফুলো ফুলো গাল দুটো আদর করে সামনের দিকে হাঁটা ধরে। অতক্ষণে অধর নাড়ায় অনামিকা, মুখটা একটু ভার দেখায়। এতক্ষণে গভীর মনোযোগ দিয়ে কিছুটা ভাবছিল। আর সবাই একসাথে থাকলে কত ভালো হতো ভাবি। পরিমা, মেহরাজ সোনা, মনতা, আম্মুকে খুব মিস করছি আমি। এত এত সুখের মাঝে কোথাও যেন একটু কিন্তু রয়ে গেছে, শান্তি পায় না একদণ্ড। আরিশা পুকুরের স্বচ্ছ সনিলে দৃষ্টি নিবদ্ধ রাখে, ম্লান হাসে। ওই কিন্তু আজীবন কিন্তুই থেকে যাবে, এটা কোনো সমাধান নেই অনু। আজকাল বুকের পুরে ভীষণ মন চাইছে ছুটে চলে যাই, ওদের এক পলক দেখে আসি। আহ জীবন, ছোট্ট জীবনে এত যাতনা সত্যাতীত অনু। অনামিকার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে, তবে কান্নার ফুরসত পায় না। বাড়ির ভেতর থেকে ডাক ভেসে আসে। তাবান ডাকছে, নিশ্চয়ই
তানায় ঝামেলা করছে, শাওয়ার নিতে ঘাড় বাঁকিয়ে বসেছে, ত্বরান্বিত হস্তযুগল আনন মুছে বাড়ির ভেতরে পা বাড়ায়। আরিশার উদ্দেশ্য বলে, ভাবি আসুন, অনেক বেলা হয়েছে, খেতে হবে। তুমি যাও, আমি আসছি। অনামিকা আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে চলে যায়। সংসার জীবনে মেয়েদের সুখ পালন করার সময় কোথায়? যেখানে নিজেকে নিয়ে ভাবার সময় মেলে না, সেখানে আবার সুখ পালন করা বড়ই বিলাসিতা। আরিশা ফুঁপিয়ে কেঁদে ওঠে। ভাইয়ের জন্য বুকের যন্ত্রণা পিষ্ট হয়, মানসপটে নিজের শৈশব ভাসে। আর সেই সবের কেবলই সোনালি অতীত, আর কেউ নেই। মানুষ ফাঁসি দিয়ে চলে যায়, অথচ তাদের রেখে যায় স্মৃতি আমৃত্যু পোড়ায়। এই যেন বিনা অপরাধে কারাদণ্ডের শাস্তি। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, উপরে ভালো থাকিস ভাই, তোর আরও তোকে ছাড়া একটুও ভালো নেই। এই এই এতগুলো বছরও তোকে চিরতরে হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারিনি। এই শোকে আমৃত্যু বয়ে বেড়াতে হবে আমাকে। এত বড় শাস্তি আমায় না দিলেও পারতিস। সন্ধ্যা 7:15। কবরস্থানের চারপাশে ল্যাম্পপোস্টের মৃদু নয়নে আলোয় আলোকিত। ধরণীর বুকে আধার না মিলে ওপারে আশেপাশে সবটা দৃশ্যমান। বয়ে চলেছে ঠান্ডা ঝিরিঝিরি প্রবণ। অম্বরে খণ্ড খণ্ড কাদম্বিনীর দল ছড়িয়ে ছিটিয়ে উড়ে যাচ্ছে। কয়েক বছর পুরনো একটা কবরের নিকট একটা মানব ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। মাধবীলতা, তুমি আমার আমরণ প্রেমাদেশা, যা অন্য কিছুতেই মিটবে না। তোমার অপেক্ষা প্রহর শেষ হতে চলেছে, শীঘ্রই আমি তোমার কাছে আসব। আজকাল এ জীবন বড্ড ক্লান্ত লাগে, শ্বাসটাও নিতে আলসেমি লাগে আমার। একটু থামে, আলগোছা কবরের পাশটায় বসে, দু হাতে মাটি স্পর্শ করে। গত কয়েকদিন আগে কবরে নতুন মাটি দিয়েছে তাইফ। 6 বছর আগের পুরনো কবর, অথচ দেখে তা বোঝার সাধ্য নেই। দেখে মনে হবে নব্য হওয়া কোনো এক রানীর কবর। এতটাই পরিচর্যা করে রাখা হয়। দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। আর কখনো কোনো কিছুই ঠিক হবে না মাধবীলতা। এখন আমার লম্বা একটা ঘুম দরকার, যে ঘুম আর কখনো ভাঙবে না। ইস, তাইফরা যদি ত্রিধাদের মতো খুব সহজেই নিজেকে মুক্তি দিতে পারতো। শেষের লাইনটা বড্ড অসহায় শোনায়। সেই ইহজীবনে জাগতিক সকল কষ্ট, আফসোস লুকিয়ে আছে কথাটার মাঝে। সহসা আকাশ ফুঁড়ে ঝড় ঝুমিয়ে বৃষ্টি নামে। অসময়ের আওলা মেঘের বৃষ্টি, ক্ষণস্থায়ী। কিছু সময়ের ব্যবধানে তাইফকে ভিজিয়ে দেয়। শরীরে জড়ানো কালো শার্টটা দেহের সাথে এঁটে সেটে লেগে যায়। বৃষ্টি আজ বড়ই উপকার করছে তাইফকে। লুচন্দয় বুঝে নিবে, ওভাবেই বসনের মাঝেই সঁপে দেয়। চোখের জল ঝরায় নিবিড়ে নিবৃতে। কেউ টের পায় না। বৃষ্টি বড় বড় ফোঁটায় ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যায়, কিন্তু মনের ক্লেশ, কষ্ট, ওইগুলো বিলীন হওয়ার নয়। মৃত্যুর আগ অব্দি তাইফকে বয়েই বেড়াতে হবে। কেউ ভাগ নেবে না। ওগুলো তাইফের ব্যক্তিগত যাতনা, কেবলমাত্র নিজের। প্রকৃতি বোধহয় আজ সর্বহারা প্রেমিক পুরুষের হৃদগহীনের পরম যত্নে রাখা যাতনা অনুভব করতে পারে, তাই বৃষ্টির বেগ ক্রমশ বাড়িয়ে দেয়। গগন নিজেও জল ছড়ায় নিয়তির কাছে যাওয়া দুর্ভাগা তাইফের। অদূর থেকে ভাসমান হয় নাম না জানা কিছু বিহঙ্গের গুঞ্জন। এই হঠাৎ বর্ষণে তাদের সুখের জীবনে ব্যাঘাত ঘটিয়ে সহজেই বোঝা যায়। তাইফ চোখ চোরা বুঝেই স্নিগ্ধ স্নান কম্পিত কণ্ঠে আওড়ায়, শূন্য থেকেই শুরু আমার জীবন, শূন্যতেই আমি শেষ। ঢাকা আজ বেজায় গরম পড়েছে। এখন মধ্যরাত। ঘড়ির কাঁটার দখলদারিত্ব 12টার ঘরে, অথচ প্রকৃতির নির্লিপ্ত ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিটপির শাখা প্রশাখাগুলো স্তব্ধ। ওরা যেন কসম কেটেছে একটুও নড়বে না। ওরা ভাগ্যের মতো করে মানুষের শরীরও পোড়াবে। শান্ত এবং মায়া নিজেদের ঘর সংলগ্ন বেলকনিতে বসে আছে। শান্তর হাঁটুতে মাথা রেখে শুয়ে আছে মায়া। শান্ত ক্রমাগত হাত পাখা নাড়িয়ে বাতাস করে চলেছে। বিদ্যুৎ নেই। আল্লাহর রহমত, এখন শান্তর অবস্থা বেশ ভালো। কাজের ফাঁকে ফাঁকে নিজের পড়াশোনা ব্যাক করেছে শান্ত। অভাবের সংসার, খুব কষ্টে টাকা জমিয়ে বিসিএসের জন্য বই কিনত। 1 বছর যাবৎ কাজ, খাওয়া দাওয়া ব্যতীত সকল সময় নিজের সর্বোচ্চ চেষ্টা অবশেষে বিসিএসের প্রথম ধাপ প্রিলিমিনারিতে টিকেছিল। ওই 1 বছর শান্ত 24 ঘন্টায় মাত্র 4 ঘন্টা করে ঘুমাতো। প্রিলিমিনারিতে টিকে যাওয়ার যেন অদম্য ইচ্ছার কয়েকগুণ বেড়েছে। একে একে দ্বিতীয় ধাপ লিখিত এবং সর্বশেষ ধাপ ভাইভাতেও আল্লাহ তাআলার মুখ তুলে চেয়েছেন। বিসিএসের আবেদন ফরম পূরণ সহ আনুষঙ্গিক
সকল খরচ করার মধ্য টাকা সেই সময় শান্তর হাতে ছিল না। নিজের সেই সম্বল অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোনটাও বিক্রি করে ওগুলো খরচ করেছিল। কিছু দাঁড় বাধ্য হয়েছিল। শান্ত এখন ঢাকারই একটা কলেজে বাংলা বিভাগের প্রফেসর পদে নিযুক্ত হয়েছে। জীবন এখন শান্তময়, স্বস্তিময়, লাখ লাখ টাকার মালিক। কিন্তু অতীত, সেই দুর্বিষহ দিনের কথা আজও মনে পড়ে। বুকে ব্যথা হয় শান্তর। নিজের বেতনের নির্দিষ্ট একটা অংশ প্রতি মাসে ইয়াতিমখানায় দান করে শান্ত। ছোট্ট এই ক্ষণিকের জীবনে বহু রঙের সাথে পরিচিত হয় শান্ত। না খেয়ে থাকার কষ্ট, ফুটপাতে জীবন কাটানোর মতো বহু অভিজ্ঞতা এই জীবনে অর্জন করেছে শান্ত। তাই সবার কষ্ট কম বেশি বোঝে ছেলেটা। ঢাকা শহরের সংরক্ষিত এলাকায় গড়ে উঠেছে 10 তলা বিশিষ্ট বড় একটা অ্যাপার্টমেন্ট। ওটারই থার্ড ফ্লোরে শান্ত ও মায়াপরি এবং ওদের 5 বছরের রাজকন্যা আর্দ্রতাকে নিয়ে থাকে। তিনজনের ছোট্ট একটি মিষ্টি সংসার। মায়ের কোনো প্রবলেম, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়নি, টাকাও সমস্যা ছিল। 1 বছর গ্যাপ দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। বর্তমানে সেখানে অনার্সে অধ্যয়নরত আছে। ছোট্ট আর্দ্রতা গভীর তন্দ্রায় আচ্ছন্ন। ঘরের মধ্যে একটা সার্জার ফ্যান চলছে, সেজন্য আপাতত পুচকুর ঘুমের কোনো প্রকার ব্যাঘাত ঘটেনি। শান্ত একচিত্তে নিজের প্রিয়তমার দিকে তাকিয়ে আছে। ও জানে মেয়েটা কেবল চোখ বুঝেই আছে, এখনো ঘুমায়নি। শান্ত শুধায়, গরম কি বেশি লাগছে মায়াবরী? মায়া আঁখি জোড়া খোলে না। ওভাবেই দুদিকে মাথা নাড়ায়, বোঝায়। শান্ত ইদানিং খেয়াল করেছে বিগত কিছুদিন ধরে মায়া কেমন যেন অন্যমনস্ক থাকে, সব সময় মনমরা দেখায়। কিছু প্রশ্ন করেও করা হয় না। মূলত সেই সময় সুযোগ পায় না শান্ত। আজ সুন্দর একটা নিস্তব্ধ পরিবেশ, সুযোগটা হাতছাড়া করে না। জিজ্ঞেস করে, মায়াপুরী, মন খারাপ কেন আপনার? আজকাল একটু বেশি ভাবুক দেখা আপনাকে। মা এই পর্যায়ে আখিজোড়া মেলে তাকায়। শান্তর হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের দিকে স্থির রেখে কিয়ৎকাল এক প্রশ্নের মনের মাঝে তোলপাড় করতে থাকে। কথাটা বলে, মায়া মিথ্যা বলতে পারে না। মন তো একটু খারাপই। গ্রামের কথা খুব মনে পড়ছে। নানা বাড়ি, নানিমণি কেউ তো আর নেই। কোথায় যে থাকবেন? ওই বাড়ি যেয়ে দাঁড়াতে পারবেন, তখন তো কেঁদে কুটে ভাসাবেন। আমি যাব। আমার বাড়ি ওটা। আমার শৈশব জড়িয়ে আছে ওই আধা ভাঙা ঘরটার সাথে। আমার জীবনের সবচেয়ে সুখকর সময় কেটেছে ওই মাটির ঘরে। আচ্ছা মায়াপুরী, শুনুন, ওখানে আপনার জমি যতটুকু আছে ততটুকু জায়গা ছোট্ট পরিসরে ছোট্ট একটা বাড়ি করা যাবে। আমরাও মাঝে মধ্যে ছুটিতে যেয়ে ওখানে থাকতে পারবো। প্রস্তাবটা নিঃসন্দেহে মন খুশি করার মতো, কিন্তু মায়া একটু খুশি হয় না, উল্টো চোখ জোড়া ছলছল করে ওঠে। আমি ওই বাড়ি ভাঙবো না। মায়ের চোখ স্থির রেখে চোখের কোণে জমে থাকা পানি শান্ত নজর এড়ায় না। ছেলেটা হাসে। আলাও মেয়েটা এত কাঁদতে পারে? ছোট তো নয় যেন, চোখ তো নয় যেন সমুদ্র। ওটা ভাঙবো কখন বললাম? তাহলে মায়া ভ্রু কুঁচকে বলে, বাড়ির সামনে আপনার উঠানের কথা বলেছিলাম, ওই জায়গায় বেশ খানি। মায়া বদনে খুশির ঝিলিক দেখা পড়ে। উৎফুল্ল কণ্ঠে বলে, তাহলে তো খুব ভালো হবে আদ্রিতার বাবা। শান্ত ঘাবড়ায় কিঞ্চিত, নামিয়ে বলে, মায়ের কপালে অধর ছুঁয়ে দেয়। মেয়েটার মুখে হাসি প্রসারিত হয়। আচ্ছা, আমি আগামীকালই এই বিষয়টা নিয়ে দেখছি। এবার গ্রামে যেয়ে আপনাদের বাড়িতেও যাব। গ্রামে আমার কোনো বাড়ি নেই মায়াপুরী। পুরুষালী হাসি খুশি মুখটা অকস্মাৎ গম্ভীর কঠিন হয়ে ওঠে। গলার আওয়াজেও রাগ স্পষ্ট। মায়া আর কথা এগোয় না, সাহস পায় না। ছোট্ট করে কথায় সায় জানায়, আচ্ছা। শান্তর মাঝে কোনো হেলদোল দেখা যায় না। দূর আকাশে দৃষ্টি রেখে কিছুক্ষণ ভাবছে, ইস, এই কথাটা মায়া না বললেও পারতো। এখন মানুষটার মন খারাপ হয়ে গেল। মায়া ফের বলে, সরি। না, এবার শান্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। মায়ের মনটা খারাপ হয়। পরক্ষণে কিছু একটা ভাবতে বাঁকা হাসি। মুখটা একটু উঠে শান্তর অধরে আলতো করে অধর ছুঁয়ে দেয়। ব্যাস, সাথে সাথে এই কাজ হয়। শান্ত অবাক নয়নে মায়ের দিকে তাকায়। একটু না, বেশি অবাক হয়েছে ছেলেটা। মায়া ততক্ষণে উঠে বসেছে। ও খিলখিল করে হাসছে। শান্ত নিজেকে আরও একবার খুইয়ে বসে নিজের প্রিয়তমার মাঝে। হাসি সুমিষ্ট গুঞ্জন হৃৎপিণ্ডের গতি ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। শান্ত ঘাটা একটু এগিয়ে এনে মুখটা মায়ের কান বরাবর এগোয়। আপনার হাসি আমার বুকে ঝড় তুলছে মায়াপরি। সুনামি টর্নেডো বয়ে চলেছে।
আপনাকে ২ বাচ্চার মা বানানো না অবধি এ ঝড় থামবে না। তৎক্ষণাৎ মায়ের কান দুটো গরম হয়ে ওঠে, মুখটা লালচে হয়ে ছেয়ে যায়। লজ্জায় মুখ নামিয়ে নেয়। পরক্ষণে শান্ত কিছু বুঝে ওঠার আগেই ওর বুকে মৃদু ধাক্কা দিয়ে ওখান থেকে উঠে ঘরে চলে যায়। হাসতে হাসতে পানের ছোল কণ্ঠে বলে, আগামী ১ বছর আমার কাছে আসবেন না নির্লজ্জ পুরুষ। আপনি আজকাল কেমন যেন লাগাম ছাড়া হয়ে গেছেন। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। মায়ের কথায় শান্ত উচ্চ শব্দে হেসে ওঠে। মায়াও ঘরের ভেতর থেকে হাসছে। জীবন সুন্দর। সর্বহারা মায়াদের জীবন শান্তর মতো কাউকে পেলে সে জীবন ভীষণ সুন্দর। ওদের হাসির শব্দে কুটি আর্দ্রতার ঘুম ভেঙে যায়। হাত পা ছড়ে কেঁদে ওঠে। মায়া দ্রুত কোলে উঠে নেয়। এখন এই দোষ কার হতে পারে? শান্ত খুব করে জানা আছে। মায়াপরি, আমি কিন্তু নির্দোষ। আমার ঘাড়ে দোষ চাপাবেন না। মায়া মাত্রই কিছু বলার জন্য উষ্ঠজোড়া ফাঁক করতে দিচ্ছিল। শান্তর কথাটা শ্রবণ হতেই চুপ হয়ে যায়। সবটা শান্ত খেয়াল করে আর তাতেই মুচকি আসে। শান্ত একদৃষ্টিতে নিজের মায়াপরি ও কলিজার টুকরো মেয়ের দিকে চেয়ে থাকে। নিজের এই জীবনে সবটুকু সুখ এই জীবনে নির্ধারিত প্রতিভার মতো আজ আবারও মন থেকে তাইফকে ধন্যবাদ জানায়। ভাগ্যিস সেদিন ছেলেটা মায়াকে গ্রহণ করেনি, তাই তো এত সুন্দর রূপকথার মতো একটা জীবন পেয়েছে শান্ত। নিজের মায়াপরি নিজের প্রিয়তমাকে পেয়েছে। মুচকি হেসে আলহামদুলিল্লাহ পড়ে।